জাতীয় নির্বাচন হবে জাতির জন্য কঠিন নির্বাচন। খুলনায় তারেক রহমান। 5 হাত লম্বা 4 হাত চওড়া ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে, আদালতকে পলক। বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, শেখ রেহানার বাংলো এখন মাদক সেবীদের আড্ডাখানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন হবে জাতির জন্য কঠিন নির্বাচন, খুলনায় তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের যে কোনো নির্বাচন থেকে আগামী জাতীয় নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে। মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে, আগের থেকে মানুষ অনেক সচেতন হয়েছে। তাই কেউ যদি কোনো ভুল করে থাকেন তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথ নিয়ে আসার আমার দায়িত্ব। সব নেতাদের ভুল শুধরে নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জনগণকে সাথে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। আমরা ক্ষমতায় যাইনি, যাব কিনা জানি না। যখনই ক্ষমতায় যেতে পারবো, যখন জনগণের সমর্থন পাবো। নেতাকর্মীদের সব কর্মকাণ্ড হচ্ছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনের এমন হতে হবে যাতে জনগণ আপনার সঙ্গে থাকে, বিএনপির সঙ্গে থাকে, দলকে রক্ষা করে সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার। আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। বাংলাদেশের জনগণের আস্থা বিএনপির উপর আছে, এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমাদের সবার। তারেক রহমান বলেন, দেশ সব মানুষের জন্য। গত কিছুদিন সমাজের কিছু ব্যক্তি সংস্কারের কথা বলছে। গত 5 মাস আগের তারা বলেনি, কিন্তু বিএনপি 2 বছর আগে থেকেই বলছে। বিএনপি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে। 31 দফা তারই প্রমাণ। গত 3 থেকে 4 মাস সংস্কারের যে কথা বলছে তা সবকিছু 31 দফার মধ্যে রয়েছে। 31 দফা শুধু বিএনপির নয়, বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক সব দলের। 5 হাত লম্বা 4 হাত চওড়া ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে, আদালতকে পলক। এজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে অভিযোগ জানিয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, কারাগারে তাকে 5 হাত লম্বা 4 হাত চওড়া ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ এলাকায় রিয়াজুল নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক ইকরামুল হক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য আদালতে হাজির করা হয় পলককে। এ সময় পলক আদালতের উদ্দেশ্যে কিছু বলতে চান। আদালত অনুমতি দিলে তিনি জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছেন না। 5 হাত লম্বা 4 হাত চওড়া ছেলে তাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে না সে। এই কারাগারে বেশিরভাগ ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তাদের মধ্যে তাকে রাখা হয়েছে। এ সময় আদালত পলককে লিখিত আকারে আবেদন দাখিল করতে বলেন। পরে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর তোপখানা রোডে রিয়াজুলকে গুলি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 26 অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন রিয়াজুলের পূর্ব পরিচিত বিল্লাল হোসেন। বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শান্তি রক্ষা পাঠানো সম্পর্কিত বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, মমতা বাণিজ্যের এই মন্তব্য রাজনৈতিকভাবে তার জন্য সহায়ক হবে না। তিনি মন্তব্য করেন, মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের মন্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি বুঝতে পারছি না। কলকাতায় আমি দীর্ঘদিন ছিলাম, তার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে পরিচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তার জন্য খুব সুষ্ঠু পদক্ষেপ না রাজনৈতিকভাবে। পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটি সহায়ক হবে না। বাংলাদেশ ভারত সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 5 তারিখের পর থেকে আগের সম্পর্ক আর পরের সম্পর্ক এক নয়। সম্পর্কে যে সমস্যা আছে সেটা আমরা স্বীকার করি। একটি সমস্যা স্বীকার করে সেই সমস্যা সমাধানের চেষ্টা করা যায়। আমরা ভারতের সঙ্গে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। তিনি আরো বলেন, আসলে 5 তারিখের আগে আর পরের সরকারের সঙ্গে কিছু তফাৎ আছে, সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে কেউ কিছু সময় নিতে পারে, কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হবে। বাস্তবতা মেনে নিয়ে সম্পর্ক এগিয়ে নিতে হবে। এদিন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িকভাবে খারাপ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে, এমন একটি ধারণা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা দেশের ভেতর ও বাইরে থেকে রয়েছে। এই ব্যাপারে তিনি
তিনি বলেন, আমরা সেই প্রচেষ্টা যেন সফল না হয় সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তৌহিদ হোসেন বিশেষ করে ভারতের মিডিয়া ও অন্যান্য কিছু দেশের মিডিয়ার উপর অভিযোগ করেন, যারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভুল ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, প্রধানত ভারতের মিডিয়া এই ধরনের ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং আরো কিছু দেশের মিডিয়া ভারতের মিডিয়ার বক্তব্যের উপর ভিত্তি করে একই ধরনের খবর প্রকাশ করছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং জামিন নামঞ্জুর হওয়ার বিষয়ে বিস্তারিত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিষয়টিকে কূটনীতিকদের জানানো হয়েছে এবং আমি মনে করি আমাদের যে অবস্থান সেটা তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। তিনি আরো বলেন, আমাদের অবস্থান তারা তাদের দেশে রিপোর্ট করবেন, যেটা নিয়ম। কূটনীতিকদের কাছে তিনি বার্তা দিয়েছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, আমরা এই বার্তা দিতে চাই না যে এই সরকার কোনো ধরনের সাম্প্রদায়িক কার্যকলাপ বরদাস্ত করবে না, সেটা হিন্দু বা মুসলিম বলে কথা না। সবাইকে আমরা সমান চোখে দেখব, আইন তার নিজের মতো চলবে, সেখানে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে অবশ্যই শক্ত হাতে দমন করা হবে। এছাড়া কূটনীতিকদের কিছু প্রশ্নের উত্তরে তিনি দিয়েছেন এবং তারা সন্তুষ্ট বলে জানানো হয়। শেখ রেহানার বাংলো এখন মাদক সেবীদের আড্ডাখানা। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বাংলো বাড়ি। প্রতি বছর দুই বোন সময় কাটাতে আসতেন এখানে। চলতি বছরও তারা বাংলোতে আসেন। এছাড়াও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা জরুরি সভা করতেন। বাংলোটি ডুপ্লেক্স, শান বাঁধানো পুকুরঘাট, বাগান সহ নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। এখানে একসময় সাধারণ মানুষের প্রবেশ ছিল কল্পনাতীত। বিশাল বাংলো বাড়িটি এখন শিশু কিশোরদের খেলাধুলা ও মাদক সেবীদের আড্ডাখানায় রূপ নিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। জানা গেছে, 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পরে বাংলো বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। বাংলোতে ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন দেয় ফাইলপত্রে, লুট করে নেয় টিভি, ফ্যান, এসি, ফ্রিজ, টাকা সহ আসবাবপত্র, নষ্ট করে সব ছোটখাটো স্থাপনা। এরপর থেকে এটি অরক্ষিত রয়েছে। শুক্রবার সরেজমিন দেখে গেছে, বাংলোর দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে বেশ কয়েকটি ছোট মণিহারি দোকান। এছাড়াও গেটের পাশে অস্থায়ীভাবে বসানো হয়েছে সেলুন। কোনো গেট ও পাহারাদার নেই। ভেতরে প্রবেশ করতেই দেখা যায় নারকেল গাছ থেকে কয়েকজন কিশোর ডাব পেড়ে নিয়ে যাচ্ছে। আর একটু সামনে বিশাল বাংলো বাড়িটি দেখা মিলল। বাংলোটি সম্পূর্ণ পোড়া, দরজা জানালা সহ কোনো আসবাবপত্র নেই। প্রতিটি কক্ষে পোড়া চিহ্ন। নিচতলায় কয়েকজন কিশোর মোবাইলে গেমস খেলছে, দোতলায় কয়েকজন দাঁড়িয়ে ছবি তুলছেন, ছাদে গিয়ে দেখা যায় কয়েকজন তরুণ খাবার রান্না করছেন। তারা বলেন, আমরা ক্রিকেট ম্যাচ খেলতে এসেছি, খেলোয়াড়রা খেলছে, কয়েকজন রান্না করছি, খেলা শেষে খাওয়া হবে। বাড়িটির সামনে বিশাল আকৃতির শান বাঁধানো পুকুর, কয়েকজন পুকুরে নেমে সাঁতার কাটছেন। পুকুরের পশ্চিম পাশে মাঠে যুবকরা ক্রিকেট খেলছেন, পূর্ব পাশে দলে দলে ভাগ হয়ে খেলছেন ফুটবল। ফুটবল খেলতে আসা তরুণ সাইফুল ইসলাম বলেন, আমাদের এখানে কারখানায় ঘেরা ও তেমন কোনো মাঠ নেই, এখানে অনেক জায়গা এবং সুন্দর, এজন্য এখানে খেলতে আসি। অনেকেই আসে, কেউ খেলাধুলা করে, কেউ আড্ডা দেয়। এলাকাবাসী জানান, বাংলো বাড়িটিতে শেখ রেহানা, শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা আসতেন। মাঝে মধ্যে রাতে জাতীয় পতাকা লাগানো গাড়ি ঢুকতো। তখন বাংলোর চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকতো। কখনো ভোরেই গাড়ি